Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমার নাম ডক্টর রুচিতা চক্রবর্তী এবং আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর এখন আমি শুরু করতে চলেছি আমার চতুর্থ লেকচার, যেটা হচ্ছে পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড বোনাস আন্ডার দ্য কোড অফ ওয়েজেস। 2019-এর কোড অন ওয়েজেসের আন্ডারে পেমেন্ট অফ ওয়েজেস সংক্রান্ত এবং বোনাস সংক্রান্ত যেই বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই দেখে নিই সূচিপত্র। তাহলে আমরা এখানে কি কি দেখব? মজুরি প্রদানের আইন, যেটা পেমেন্ট অফ ওয়েজেস বলা হয়, মজুরি প্রদানের পদ্ধতি ও ডিডাকশন, এবং বোনাস, তার অর্থ এবং গুরুত্ব। তাহলে শুরু করি প্রথম আলোচনার বিষয়টি নিয়ে, যেটা হচ্ছে মজুরি প্রদানের আইন। আচ্ছা, এবার আমরা কিন্তু গত লেকচারে দেখলাম যে ন্যূনতম মজুরিটি কি এবং ন্যূনতম মজুরিটি কিভাবে নির্ধারণ করা হয়। কিন্তু শুধু মজুরি নির্ধারণ করলে তো হবে না, স্বাভাবিকভাবে নির্ধারণের সাথে মজুরিটি পেতেও হবে। তো এই যে মজুরিটি কিভাবে দেওয়া হবে তার বিষয়ে যে আইনগুলো রয়েছে সেইগুলো আমরা এই লেকচারে আমরা দেখব, আলোচনা করব। তাহলে মজুরি প্রদানের আইনটি কি? মজুরি প্রদান সংক্রান্ত আইন হলো এমন বিধান যা নিয়ন্ত্রণ করে যে কখন, আচ্ছা এই জায়গাগুলো বোঝা উচিত, কখন, কত পরিমাণে এবং কিভাবে কর্মীদের পারিশ্রমিক প্রদান করা হবে। ফলে এখানে কি দেখছি আমরা, যে ন্যূনতম মজুরি তো একটা সরকার থেকে নির্ধারণ করে দিল, কিন্তু সেই মজুরিটি কি সময় মতো সেই শ্রমিকের কাছে পৌঁছাচ্ছে, এবং যদি পৌঁছায় সেটি কিভাবে যাচ্ছে, এবং শুধু সেটা না, সেটা কখন দেওয়া হচ্ছে। এবার আমি যদি একজন শ্রমিককে নিয়োগ করলাম এবং ধরে রাখুন আমি তাকে 6 মাস ধরে কাজ করালাম, এবং 6 মাস পরে যদি নিয়োগকর্তা বলে যে আমি 6 মাসের মাইনে একসাথে দেব, সেটা কি স্বাভাবিক, বা সেটা কি ঠিক, বা সেটা কি মেনে নেওয়া যায়? তো এই জায়গাগুলোকে বোঝার জন্য আমরা এই আলোচনাটি করছি। তাহলে সর্বোপরি শিল্পপতি এবং শ্রমিক সমাজের মধ্যে শ্রমের সঠিক বন্টন এবং সামঞ্জস্য স্থাপন করাই এই আইনের ভিত্তি। এই আইনের মূল উদ্দেশ্যগুলি কি? এক হচ্ছে ন্যায্য পারিশ্রমিক, যথাসময়ে বেতন প্রদান। এই সময়ের ব্যাপারটা আমরা এখানে খুব গুরুত্বপূর্ণভাবে দেখব। অপ্রয়োজনীয় কারণে বেতন হ্রাস যাতে না করা হয়, খুব প্রয়োজনীয় আরেকটা জিনিস, যে হঠাৎ কোনো কারণ ছাড়াই যদি নিয়োগকর্তা বলেন যে এই বিষয়ে এই কারণে আমি আপনার কর্তন করছি, বা এই মজুরিটি দেওয়া হচ্ছে না, সেটার কি কারণ, সে কারণ না দিয়ে, বা যথাযোগ্য কারণ না দিয়ে, বা যে কোনো অন্য কারণে যদি সেই বেতনটি কর্তন করা হয়, তাহলে সেই বিষয়গুলিকে দেখার জন্য কিন্তু এই যে এই পেমেন্ট অফ ওয়েজেস যে বিষয়টি আমরা এখন আলোচনা করছি সেটি প্রচন্ড গুরুত্বপূর্ণ। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং কলকারখানা তথা শিল্প ব্যবস্থায় শান্তি বজায় রাখা। এই যে এই পয়েন্টটা, এটা বলা যেতে পারে যে আমাদের পুরো শ্রম আইনগুলি রয়েছে, যে 4টে কোড আমরা আলোচনা করব এই পুরো কোর্সটা জুড়ে, এবং এই যে শ্রম কোড যেটা পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট, যেটা সেই মজুরি রিলেটেড কোডটিও কিন্তু পুরোপুরিভাবে এই শিল্প ব্যবস্থায় শান্তি বজায় রাখা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা বলা যেতে পারে, এবং এটা বললে ভুলও হবে না যে এই সব আইনগুলির কেন্দ্রবিন্দু কিন্তু এই শান্তি বজায় রাখাই। কারণ শান্তি থাকলেই কাজও ভালো হবে, শান্তি থাকলেই উন্নয়ন হবে, আর শান্তি থাকলেই কিন্তু এগিয়ে যেতেও সাহায্য হবে। এইবার আমরা দেখব ভারতে মজুরি আইনের ঐতিহাসিক পটভূমি। তাহলে ভারতের মজুরি আইনের উৎপত্তি ঔপনিবেশিক অর্থাৎ কলোনিয়াল আমলে। আমরা তো সবাই জানি 300 বছর ধরে আমরা শাসিত হয়েছিলাম ব্রিটিশ দ্বারা। তো এই যে আইনটি, যে বিষয়ে আমরা এখন কথা বলছি, আর এখানে আমি আবার বলে রাখি, আলোচনাটা কিন্তু আমরা পেমেন্ট অফ ওয়েজেস এর ওপরে করছি, কিন্তু এই যে এই মজুরি প্রদানের যে আইনটি, সেটা এখন অন্তর্ভুক্ত হয়েছে 2019-এর নতুন ওয়েজ কোডে। কিন্তু ওয়েজ কোডটি যেহেতু এখনো নোটিফাই হয়নি অফিসিয়াল গ্যাজেটের মধ্যে, সেই কারণে আমরা কিন্তু এই আইনটি, এই যে ব্রিটিশ
আমলের এই আইনটি, কলোনিয়াল আইনটি, আমরা কিন্তু সেটার বিষয়েও আলোচনা করব। এবং এই দুটো আইনেই মানে কোড অন ওয়েজেস এর মধ্যে যেই প্রবিধানগুলো রয়েছে এবং আগে এই আইনটির মধ্যে যে প্রবিধানগুলো রয়েছিল, দুটোই কিন্তু আমরা একটা সামঞ্জস্য রেখে আমরা দুটোই আলোচনা করব। তাহলে এই আইনটি হলো কলোনিয়াল আমলে, যখন ব্রিটিশ আমলে শিল্পায়ন শুরু হয়েছিল, শ্রমের পরিমাণ এবং শ্রমিকদের অবস্থা ছিল খুবই খারাপ। এই জায়গাটা বুঝতে হবে যে এই আইনটি এমনি এমনি তো আসেনি। এই যে আমি এখনই বললাম যে আইন একটি ন্যূনতম মজুরি নির্ধারণ করাটাই তো সবকিছু নয়, নির্ধারণ তো করে দেওয়াই যেতে পারে, কিন্তু এই যে এই ন্যূনতম মজুরি নির্ধারণ করার পরে কিভাবে মজুরিটি দেওয়া হবে, কখন দেওয়া হবে, কি কি দেওয়া হতে পারে, কর্তন করা যেতে পারে কিনা, কিভাবে কি হবে, এই যে পুরো পরিচালনার ব্যাপারটা আছে, এটাও কিন্তু আইনের অন্তর্গত। এবং এই যে আইনটা আমরা এখন দেখতে চলেছি, এটা ব্রিটিশ আমলের আইন এবং এটা শুরু এই জন্য হয় কারণ ওই টাইমে, ওই সময় বেশিরভাগ শ্রমিকদেরই কিন্তু অবস্থাটা খুব খারাপ ছিল। এই যে এই একটা শত বছর ধরে যে একটা শোষিত, পীড়িত, নির্যাতিত, এই যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি সাধারণত যখন আমরা শ্রম আইনের কথা বলছি, এইটার কিন্তু একটা ঐতিহাসিক জায়গা ব্রিটিশ পিরিয়ডে ভারতের মধ্যেও আমরা দেখেছিলাম। ব্রিটিশরা তো এমনিতেই নিজেদেরকে আমাদের থেকে সুপিরিয়রই মনে করতেন, এবং শ্রমিক গোষ্ঠী যেটা বরাবরই নির্যাতিত, যেটা প্রথম থেকেই শোষিত এক গোষ্ঠী, সেই জায়গাটাতে কিন্তু এই যে এই চ্যালেঞ্জগুলো, সেগুলো কিন্তু আরো বেশি গুরুতর ছিল। এবং সেই জায়গা থেকে যেহেতু শ্রমিকদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল, সেই জন্য ব্রিটিশদেরকে স্বাভাবিকভাবে আমাদেরকে খুশি করার জন্য নয়, কিন্তু নিজেদের একটা স্তর, যে বিশ্বে তাদের একটা স্তর, সেটাকে মানিয়ে রাখার জন্য, সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা বলতে পারি এই যে 1936-এ এই আইনটি তারা বানায়। শ্রমিকদের শোষণ করা হতো, শ্রমিকদের বাধ্য করা হতো যে স্বল্প মজুরিতে বিপুল পরিশ্রম করতে। এই একটা জায়গা যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই প্রথম কথা হচ্ছে স্বল্প মজুরি, দ্বিতীয় কথা হচ্ছে বিপুল পরিশ্রম। অর্থাৎ সময়ের কোনো বিবেচনা ছিল না। আমি কাউকে দিয়ে 24 ঘন্টার মধ্যে হয়তো 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টাও কাজ করাচ্ছি। এবং মানুষকে, মানব অধিকারের কথা তো বলাই যায় না, মানুষকে মানুষ হিসেবেও কিন্তু অনেক সময় গণ্য করা হতো না। এই আইনগুলির প্রেক্ষাপটগুলো বোঝা এই জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে আমরা যখন এই আলোচনাটি করছি, আমাদের কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাতে অনেক পরিবর্তন এসছে। এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু এই যে কতক্ষণ ধরে কাজ করব, কিভাবে কাজ করব, আমাদের কন্ডিশনস অফ লেবার যাকে বলে, সেটা আমাদের কিরকম হবে, আমাদের ধারণাটা কিন্তু অনেকটাই আলাদা। অথচ যেহেতু এই আইনগুলির প্রেক্ষাপট বা এই আইনগুলির ঐতিহাসিক ব্যাপারটা, ধারণাটা অনেকটাই আলাদা, কারণ সেই সময় আমাদের যেটা রাজনৈতিক অবস্থা ছিল, সেই সময় আমাদের সামাজিক যে অবস্থা ছিল এবং অর্থনৈতিক অবস্থা তো অতি অবশ্যই, সেগুলো কিন্তু অনেক আলাদা ছিল। এবং সেই কারণে এই আইনগুলি আমরা যখন দেখছি, আমাদের বুঝতে হবে যে এই আইনগুলি প্রণয়িত করার পেছনে কারণ কি ছিল। ফলে এই স্বল্প মজুরিতে বিপুল পরিশ্রম করানো, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং ব্রিটিশ আমলে এটা খুব বেশি হতো। সেই কারণে এই আইনটি তৈরি করা হয় কর্মীদের সুরক্ষা বজায় রাখার জন্য এবং তাদের মৌলিক মানবাধিকার, বেসিক হিউম্যান রাইটস নিশ্চিত করার জন্য। এই আইনকে সামাজিক কল্যাণ আইন, এই যে যেহেতু এই জায়গাগুলো আমরা দেখছি। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন বলছি যে আমি স্বল্প মজুরিতে আমি বিপুল কাজ করাতে পারি না, বা কতক্ষণ ধরে একজন শ্রমিককে আমি আমার কারখানাতে রেখে কাজ করাতে পারি এবং তার পরিপ্রেক্ষিতে আমি তাকে কত মজুরি দেব, এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের মানবাধিকারের একটা বিশাল বড় জায়গা, বা এগুলো মানবাধিকারের মধ্যে খুব গভীরভাবে কিন্তু নিহিত রয়েছে। ফলে এই যখন আমরা শ্রম আইন দেখছি, আমরা সেটা শ্রম আইনের যে কোনো অ্যাসপেক্টই দেখি, সবকটাই কিন্তু মানবাধিকারের মধ্যে খুব ইন্ট্রিনজিক্যালি, খুব গভীরভাবে সেটি নিহিত রয়েছে। এবং এই যে এই সমাজ কল্যাণ আইন যাকে বলা হয়, সোশ্যাল ওয়েলফেয়ার লেজিসলেশন, এই কারণেই কিন্তু এই যে সমস্ত আমাদের শ্রম আইনগুলি আছে, তাকে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার লেজিসলেশন হিসেবে গণ্য করি। তো এবার মজুরি প্রদান করার আইন কি কি সেটা আমরা দেখে নিই এক এক করে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, যেটা 1948 সালের আইন, সেটা ন্যূনতম মজুরি সংক্রান্ত একটি আইন, যেটা আমরা আগেই আলোচনা করেছি। সেটা ছাড়াও কিন্তু আইন আছে যা মজুরি প্রদান করার বিষয়ে আলোকপাত করে, এবং সেটি
প্রধানত সেটি হচ্ছে এই মজুরি প্রদান আইন, বা যাকে আমরা বলি পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট। দেখতে হবে এটি কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের আইন, অর্থাৎ এই আইনটি, যেমন আমি একটু আগেই বললাম, এটি কিন্তু ব্রিটিশ দ্বারা বানানো হয়েছিল, তৈরি করা হয়েছিল 1936 সালে। তাহলে পরাধীন ভারতের প্রথম আইন যা মজুরি প্রদান বিষয়ে আলোকপাত করে। যথাযথ সময় মজুরি প্রদানের জন্য নির্দিষ্ট বিধির উল্লেখ করা হয়েছে। অবৈধভাবে পারিশ্রমিক হ্রাস করার উপরে নিষেধাজ্ঞা করা হয়েছে। এবং আরেকটি আইন, এই দুটি আইন আমরা এখানে আলোচনা করব। প্রথমটি হচ্ছে এই পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936 আইনটি, এবং দ্বিতীয় আইনটি এটি ভারত স্বাধীন হওয়ার পরে আমরা এনেছি, যেটা হচ্ছে বোনাস প্রদান করার আইন, যেটা পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965 সালে হয়েছে এটা। এই আইনের মূল উদ্দেশ্য হলো একজন শ্রমিককে ন্যূনতম বোনাস বা অধিবৃত্ত প্রদান করা যখন কোনো বাণিজ্যে একটি আর্থিক বছর, যাকে ইংরেজিতে ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয়, এর লাভ বা প্রফিট উপার্জন করে। কর্মী যাতে তাদের নিয়োগকর্তার লাভের একটি অংশ বোনাস হিসেবে পান। খুব খুব গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা, যে যাদেরকে আমরা বলছি যে যারা শোষিত, যারা নির্যাতিত, যারা পীড়িত, এবং একদিন দুদিন ধরে না, যারা শত বছর ধরে এইরকম একটা জায়গায় রয়েছেন, তারা যখন এত কাজ করে তাদের শ্রমের মাধ্যমে, তারা যখন সেই কারখানা, সেই অফিসে, সেই ফ্যাক্টরিতে যখন তারা লাভ উৎপাদন করছে, অর্থাৎ প্রফিট করছে, সেই প্রফিটটা কি শুধুমাত্র এই নিয়োগকর্তাদের কাছে যাওয়ার কথা? সেটা তো নয়। নিয়োগকর্তারা শুধুমাত্র পুরোটাই সেই লাভের পুরো অঙ্কটাই নিজের কাছে রেখে নিল, আইন কিন্তু এই জায়গাটা মেনে নিতে পারে না। এবং সেই পরিপ্রেক্ষিতে আইন কি বলছে? আইন বলছে যে এই লাভের ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু বোনাস হিসেবে প্রত্যেকটি শ্রমিককে কিছুটা একটা শতাংশ তাদেরকে এটা শেয়ার করতে হবে, তাদের সাথে এটা ভাগ করতে হবে, এবং সেটাই নিশ্চিত করা হয় এই পেমেন্ট অফ বোনাস অ্যাক্টের দ্বারা। এতে দেখা হয় যে কর্মীরা এবং নিয়োগকর্তারা বছরের লাভটা যাতে ভাগাভাগি করতে পারে। এতে সমৃদ্ধির অনুভূতি জাগ্রত হয়, খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন এই যে একটু আগেই যেমন বলছিলাম যে প্রত্যেকটি শ্রম আইনের পেছনেই কিন্তু মূল ধারণাটি বা শ্রম আইনের কেন্দ্রবিন্দুটি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পিস, শিল্প শান্তি। এবং যখন সমৃদ্ধির কথা আমরা ভাবছি, বা যখন লাভ হচ্ছে, যখন মুনাফা অর্জন করছে একটি কোম্পানি বা একটি কারখানা, সেই ক্ষেত্রে যখন এই জিনিসগুলো, এই যে এই এক্সট্রা টাকার অঙ্কটি যখন দুই ভাগে এটা ভাগাভাগি করা হচ্ছে, সেখানে কিন্তু একটা সমৃদ্ধির ব্যাপারও আসছে। এই যে আমরা বলছি সোশ্যাল ওয়েলফেয়ার লেজিসলেশন, শ্রম আইনকে, তাহলে এটা তো তার মানে উন্নতির দিকেও, উন্নয়নের প্রতীক হিসেবেও আমরা দেখছি, তাই না? তো এইখান থেকে এই সমৃদ্ধির অনুভূতি, অর্থাৎ আমি যতটুকু মজুরি পাই তার থেকে বেশি আমি একটা অঙ্ক পাচ্ছি, কারণ আমি সারাটা বছর আমি খুব ভালো করে কাজ করেছি, সারাটা বছর আমি মন দিয়ে কাজ করেছি, এবং তার সাথে আমার যে কারখানার যে প্রফিটটা হলো, আমি সেটারও একটা অংশীদার। এইভাবেই কিন্তু এই শিল্প শান্তিটাও বজায় রাখার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং তার সাথে একটা সমৃদ্ধি অনুভব, উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া, এবং স্বাভাবিকভাবে যখন আমরা আর্থিকভাবে একটু বেশি মজুরি পাই বা মজুরির ঊর্ধ্বে গিয়ে আমরা কিছু অর্থ সম্পদ আমরা অর্জন করতে পারি, সেটা স্বাভাবিকভাবে সবার জন্য একটি উল্লেখযোগ্য জিনিস, এবং শিল্প শান্তি প্রচার করে। এর লক্ষ্য হলো বেতন বা মজুরির উপর ভিত্তি করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম বোনাসের শতাংশ, কত শতাংশ বোনাস একটি শ্রমিককে দেওয়া হবে, সেটাই আইনের দ্বারা বিবেচনা করা হয়। প্রদান করা যা প্রতিষ্ঠানের লাভ বা উৎপাদনশীলতার অনুসারে গণনা করা হয়। এই দুটো আইন ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এর মধ্যে আসে আরেকটি আইন, যেটা হচ্ছে সমান পারিশ্রমিক আইন, যাকে বলা হয় ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট। 1976 সালে এই আইনটি তৈরি করা হয়। এই আইনের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হলো মজুরি প্রদানের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য যাতে দূর করা হয়, এবং কাজের জন্য সমান বেতন বা পারিশ্রমিক প্রতিষ্ঠান করা হয়। নারী পুরুষ নির্বিশেষে একই কাজের ওপরে ভিন্ন পারিশ্রমিক নিষেধাজ্ঞা করা হয়েছে এই আইনে।
এইবার আমরা দেখব মজুরি প্রদানের পদ্ধতি কি। এই যে একটু আগেই বলছিলাম যে ন্যূনতম মজুরি আইনের মধ্যে আমরা বিবেচনা করলাম যে সরকার কিভাবে সেই বা কি কি জিনিস মাথায় রেখে এই ন্যূনতম মজুরিটি নির্ধারণ করবে। এইবার নির্ধারণ করে তো বন্ধ করে দেওয়া যায় না, নির্ধারণ করার পরে মজুরিটি দিতেও হবে, এবং সেই মজুরিটি কিভাবে দেওয়া হবে তার পদ্ধতি এই পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্টের মধ্যে রয়েছে। আবারও বলে রাখি যে এই ওয়েজ কোড যেটা তৈরি হয়েছে 2019 সালে, সেটার মধ্যে এই দুটি আইনই একত্রিত করা হয়েছে, মানে 4টে আইন একত্রিত করা হয়েছে, তার মধ্যে এই দুটি আইনও কিন্তু রয়েছে। তাহলে মজুরি প্রদানের কি পদ্ধতি? মজুরি প্রদানের পদ্ধতি বোঝায় যে পদ্ধতিতে একজন নিয়োগকর্তা কর্মচারীকে মজুরি প্রদান করবেন। এটি মজুরির লেনদেনের স্বচ্ছতা, খুব গুরুত্বপূর্ণ জায়গা, নিয়মিততা মানে সময় মতো দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এবং নিরাপত্তা, তার যতটুকু ন্যায্য অধিকার মজুরির ওপরে সেটা একজন শ্রমিক পাচ্ছে কি পাচ্ছে না। এই বিষয়টি ধারা 15-তে মজুরি সংক্রান্ত কোড অর্থাৎ 2019-এ যে কোড অন ওয়েজেস আছে তার দ্বারা প্রচলিত হয়। মজুরি প্রদানের পদ্ধতির কি কি উদ্দেশ্য? মজুরি প্রদানে যাতে বিলম্ব না হয়, জালিয়াতি না দেখা যায়, এবং কারসাজি প্রতিরোধ করা যেতে পারে। কোনোভাবে কোনো কারণে, বা সেটা ন্যায়সঙ্গত হতে পারে, সেটা অন্যায়ভাবেও হতে পারে, নিয়োগকর্তা যাতে তার শ্রমিকের কোনো যে শ্রমিকের যে মজুরিটি আছে সেটা যাতে সে কর্তন না করতে পারে। জবাবদিহিতা, এটাও একটা খুব অত্যন্ত জরুরি জায়গা। জবাবদিহিতা অর্থ আমি যদি কারো বেতন কর্তন করে থাকি, বা আমার ন্যায্য প্রাপ্য কোনো শ্রমিককে আমি যদি না দিয়ে থাকি, কেন দিইনি, এবং সেটার একটা জবাবদিহি যে আমি যে জবাব দিতে হবে আমাকে, তার জন্য যে আমি রেসপন্সিবল হব, সেই জায়গাটাও কিন্তু এই আইনটি দেখছে। এবং রেকর্ডের কথা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি কাকে কতটা মজুরি দিচ্ছি, কারো যদি কর্তন করে থাকি, কোন মাসে করেছি, কি কারণে করেছি, এই জিনিসগুলো যখন আমাকে লিখিতভাবে রাখতে হচ্ছে, তখন কিন্তু সেই নিয়োগকর্তার উপরে একটা উপরন্তু একটা রেসপন্সিবিলিটি চলে আসছে। কারণ সে কিন্তু এখন তাকে কিন্তু জবাব দিতে হবে, সেটা আজকেও হতে পারে, সেটা 2 মাস পরেও হতে পারে, বা সেটা 3-4 বছর পরেও হতে পারে। যখনই ইন্সপেকশনের জন্য সেই রেকর্ডগুলোকে দেখা হবে এবং এটা জানা হবে যে সে ঠিকঠাক মজুরি দেয়নি, বা কর্তন করেছে, বেশি কর্তন করেছে যতটুকু করার প্রয়োজন, ন্যায় সংযত কোনো কারণে সে কর্তন করেনি, এই সব জিনিসগুলো যদি রেকর্ডের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু দায়িত্বটা অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। কারণ নিয়োগকর্তা তখন একটা আইনের একটা ভয়ও থাকে যে তার মানে সে এই কর্তনটি করতে পারে না, এবং যাই সে করবে, সে মজুরি পুরো দিক, কখন দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সেই পুরো জায়গাটা আইনের মধ্যে কিন্তু নির্ধারণ করতে আরো বেশি সুবিধে হয়। কর্মীদের সুরক্ষা দেওয়া, বিশেষ করে অসংগঠিত ক্ষেত্র, যেটা আনঅর্গানাইজড সেক্টর, এবং আজকের দিনে আমরা যখন 2025-এ দাঁড়িয়ে শ্রম আইন সম্পর্কিত এই আলোচনাটি করছি, আমাদের কিন্তু বুঝতে হবে যে এই সমস্ত আইনগুলি, এই যে মজুরি নির্ধারণ করা, মজুরি দেওয়া, কিভাবে প্রদান করবে, কতটা করবে, বোনাস দেওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সংগঠিত সেক্টরে সব থেকে বেশি রয়েছে, এবং এটা প্রয়োগ করা সংগঠিত সেক্টরে কিন্তু অনেকটা বেশি সহজ। কিন্তু আজকের দিনে আমাদের যেমন সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা বদলাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু অসংগঠিত সেক্টরও কিন্তু এখন বেড়ে চলেছে, এবং অসংগঠিত ক্ষেত্রে যেই শ্রমিকরা কাজ করছেন এবং সেটা বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে, তাদেরকে আমরা এই জিনিসগুলো, এই যে এই প্রোটেকশনগুলো, এই সুরক্ষাগুলো, বা এই সুবিধাগুলো, এই সুযোগগুলো তাদেরকে আমরা কি করে দিতে পারি, এইটাও কিন্তু আইনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাদেরকে বুঝতে হবে। এর আগে যে সমস্ত আইনগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, এখন সেই সকল আইনগুলি কোড অন ওয়েজেস এর অন্তর্ভুক্ত। কোড অন ওয়েজেস এর 3য় অধ্যায়টি মজুরি প্রদান করার সম্পর্কে আলোচনা করে, এবং প্রথমে আমরা দেখব ধারা 15। ধারা 15-তে মজুরি প্রদানের পদ্ধতি উল্লিখিত রয়েছে। সকল মজুরি চলতি মুদ্রা, অর্থাৎ কিভাবে মজুরি দেওয়া হবে, কারেন্ট কয়েন্সে দেওয়া যেতে পারে, বা মুদ্রা নোট অর্থাৎ নোটে দেওয়া যেতে পারে, অথবা চেকের মাধ্যমেও দেওয়া যেতে পারে, অথবা কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া যেতে পারে, এবং এটা ছাড়া ইলেকট্রনিক মাধ্যমেও
মজুরি প্রদান করা যেতে পারে। ফলে মজুরি আমি কোনো জিনিস দিয়ে করতে পারি না, যেমন কি মজুরিতে আমি টাকা না দিয়ে আমি যদি বলি যে আমি চাল দিলাম বা আমি কাপড় পরার জন্য কাপড় দিলাম, এই জিনিসগুলো কিন্তু এই ইন কাইন্ড আমরা কিন্তু দিতে পারি না। মজুরিটা অতি আবশ্যকভাবে আমাদেরকে কিন্তু টাকার অর্থাৎ অর্থের মাধ্যমে দিতে হবে, এবং সেটা আমরা শ্রমিককে ডাইরেক্টলি দিতে পারি, অর্থাৎ আমরা মুদ্রা নোটের দ্বারা দিতে পারি, আমরা চেক দিতে পারি, আমরা তার ব্যাংকের খাতায় টাকাটি দিয়ে দিতে পারি, অথবা ইলেকট্রনিক ট্রান্সফারও করতে পারি। ধারা 16 বলছে যে মজুরির সময়সীমার বিষয়টি উল্লেখ করছে। এইটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যেমন আমরা প্রথমে দেখলাম কিভাবে মজুরিটি দেওয়া হবে, আমরা এখন দেখছি মজুরিটি কখন দেওয়া হবে। নিয়োগকর্তা কর্মচারীদের জন্য দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক মজুরির সময়কাল নির্ধারণ করতে পারে। এই জায়গাটা, এটা কিন্তু আইন নিয়োগকর্তাদেরকে বলছেন যে মজুরিটি ওনারা কত সময়ের মধ্যে দিতে চান, মানে সেটা দৈনিক দিতে চান না, সেটা সাপ্তাহিক দিতে চান না, সেটা পাক্ষিক দিতে চান না, সেটা মাসিক দিতে চান, এইটা কিন্তু পুরোপুরিভাবে নির্ধারণ করা যেতে পারে একটি নির্দিষ্ট নিয়োগকর্তার দ্বারা। অর্থাৎ আইন এই ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে নিয়োগকর্তাকে যে তারা কিভাবে কোন কাজ নেবেন এবং কোন পরিপ্রেক্ষিতে কত সময়ের ভিত্তিতে তারা মজুরি দিতে চান। কিন্তু আইনের শর্ত আছে যে কোনো কর্মচারীর ক্ষেত্রেই মজুরির সময়কাল 1 মাসের বেশি হতে পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আইন একদিকে বলছে যে আমি দৈনিকও দিতে পারি, সাপ্তাহিকও দিতে পারি, পাক্ষিকও দিতে পারি, মাসিকও দিতে পারি, কিন্তু 1 মাসের বেশি আমি কিন্তু সময়সীমাটা নির্ধারণ করতে পারি না। অর্থাৎ যে ফ্লেক্সিবিলিটির কথা আমরা এখনই দেখছিলাম যে একটি নিয়োগকর্তার কাছে রয়েছে, যে সে দৈনিক দেবে না সাপ্তাহিক দেবে না পাক্ষিক দেবে, কিন্তু তার কাছে কিন্তু এই শর্তটিও রয়েছে 1 মাসের বেশি কিন্তু সে রাখতে পারে না সেই সময়সীমাটা। ফলে প্রত্যেক মাসে অন্তত তাকে মাইনাটা দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। শ্রমিকদের যাতে শোষণ না করা হয় এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে, খুব প্রয়োজন, তাদের মজুরি দেওয়া হয় তা নিশ্চিত করার জন্য এটি স্থাপন করা হয়েছে। এবার আমরা দেখব ধারা 17। ধারা 17তে অর্থ প্রদানের সীমা সময় নির্ধারণ করা হয়েছে, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে নিয়োগকর্তা কর্মচারীদের মজুরি প্রদান করবেন এই সময়সীমার মধ্যে, যথা কি, যারা দৈনিক ভিত্তিতে কাজ করে তাদের শিফটের শেষে। অর্থাৎ আমি একজন নিয়োগকর্তা যদি এটা চিন্তা করেন বা এটা নির্ধারণ করেন যে উনি ডেইলি ওয়েজ দেবেন, অর্থাৎ দৈনিক ভিত্তিতে উনি মজুরি দেবেন, সেই ক্ষেত্রে একদিন যখন এক শ্রমিককে দিয়ে কাজ করানো হচ্ছে সেই দিনের শেষে, মানে তার যখন শিফটটা শেষ হচ্ছে, সেই মজুরিটি কিন্তু তাকে তখনই দিয়ে দিতে হবে। মানে আমি আজকে কাজ করালাম 7 দিন পরে মজুরি দিলাম, তা কিন্তু হয় না। দৈনিক ভিত্তিতে যখন আমি এই মজুরিটি দিচ্ছি, আমাকে কিন্তু দিনের শেষে সেই দিনে সেই মজুরিটি তাকে দিয়ে দিতে হবে। যারা সাপ্তাহিক ভিত্তিতে কাজ করে সপ্তাহের শেষ কর্মদিবসে, অর্থাৎ সাপ্তাহিক ছুটির আগে। আমরা সকলেই জানি সপ্তাহে 7 দিনের মধ্যে তো 7 দিনই কোনো শ্রমিককে দিয়ে কাজ করানো যায় না, 5 দিন বা 6 দিন কাজ হয় যে কোনো ফ্যাক্টরি বা কারখানাতে। সেই ক্ষেত্রে ওই যে সাপ্তাহিক ছুটিটি হবে, সেটা রবিবার হোক বা শনি রবি দুদিনই হোক, সেটা তাদের যাই সিস্টেম হয়, সেই সাপ্তাহিক ছুটির আগেই সেই সাপ্তাহিক ভিত্তিতে যেই মজুরিটি দেওয়া হবে সেটা কিন্তু সেই শ্রমিককে প্রদান করে দেওয়া হবে। যারা পাক্ষিক ভিত্তিতে কাজ করছে, পাক্ষিক ছুটির পরে দ্বিতীয় দিনের শেষের আগে, এই জায়গাটাও একটু দেখতে হবে, এটা একটু টেকনিক্যাল হতে পারে, যে যখন আমি সাপ্তাহিক কাজ করছি সাপ্তাহিক ছুটির আগে কিন্তু মজুরিটা দিয়ে দিতে হবে। অথচ যখন আমি পাক্ষিক ভিত্তি, অর্থাৎ 14 দিনের ভিত্তিতে যখন আমি মাইনেটি দিচ্ছি, তখন কিন্তু, যেটাকে ইংরেজিতে ফোর্টনাইটও বলে, আমি যখন ফোর্টনাইট বা পাক্ষিক ভিত্তিতে যখন আমি দিচ্ছি, তখন কিন্তু পাক্ষিক ছুটিটির 14 দিন কাজ করার পরে ছুটিটির দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে আমাকে এই মজুরিটি দিতে হবে। এবং যারা মাসিক ভিত্তিতে কাজ করে পরবর্তী মাসের 7ম দিনের শেষের আগে মাইনাটি দিতে হবে।
বেশিরভাগ আজকে আমরা যখন 2025-এ দাঁড়িয়ে এই আলোচনাটি করছি, আমরা কিন্তু বেশিরভাগ সময়ই দেখে থাকি যে এই মজুরি কিন্তু মাসিক ভিত্তিতে দেওয়া হয়। একটা স্ট্যান্ডার্ডাইজেশন যাকে বলে, আমরা মোটামুটি সারা দেশেই দেখতে পাই যে মাসিক ভিত্তিতে এই মজুরি দেওয়ার একটা সিস্টেম তৈরি হয়েছে সময়ের সাথে। যদিও বা আমি বলছি না যে দৈনিক বা সাপ্তাহিক বা পাক্ষিক সিস্টেমটা একেবারেই নেই, এরকম অনেক কারখানাতেই রয়েছে যারা এখনো দৈনিক ভিত্তিতেই মজুরি দেন, কিন্তু মাসিকটা কিন্তু সব থেকে বেশি পপুলার, সব থেকে বেশি এটাই চলে। তো যখন মাসিক ভিত্তিতে যখন মায়না দেওয়া হচ্ছে, যখন এই মজুরি দেওয়া হচ্ছে, মাথায় রাখতে হবে পরের মাসে 7ম দিন শেষ হওয়ার আগে কিন্তু এই মায়নাটি তাকে দিয়ে দিতে হবে, মজুরিটি দিয়ে দেওয়ার প্রয়োজন। এবার মজুরি নিয়ে যখন আমরা কথা বলছি, মজুরি কিভাবে দেব সেটা যখন আমরা ভাবছি, বা কত দিনের মধ্যে দেব সেটা যখন আমরা ভাবছি, এই মজুরির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মজুরিতে কিন্তু কিছু ডিডাকশনস অর্থাৎ কর্তনও হয়, এবং সেই ডিডাকশনগুলো কি কি, কতটা ন্যায্য, বা কোন কোন ডিডাকশনস গুলো ন্যায্য নয়, অনৈতিক হয়ে যায়, অনৈতিক এবং অতি অবশ্যই ভাবে বেআইনি হয়ে যায়, সেই জায়গাগুলো দেখব। তাহলে বেতনের হ্রাস বা ডিডাকশন বলতে কি বোঝায়? নির্দিষ্ট কারণে নিয়োগকর্তার দ্বারা একজন কর্মচারীর মোট মজুরি থেকে আইনত বিয়োগ করা পরিমাণটি। এটি ইচ্ছাকৃত বা অন্যায্য মজুরি কর্তনের প্রতিরোধ করার জন্য প্রয়োজন। এই জায়গাটাও কিন্তু জানতে হবে যে ইচ্ছাকৃত যাতে এই কর্তন না করা হয়, বা অন্যায্যভাবে যাতে কোনো শ্রমিকের মজুরি না কাটা হয়, সেইটা দেখার জন্য এই আইনটি খুব প্রয়োজনীয় আইন। তাহলে এই বিষয়টি কোথায় রয়েছে? কোড অন ওয়েজেসের ধারা 18-তে নীতিটি রয়েছে। তাহলে বেতন হ্রাসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়গুলির মধ্যে জরিমানা, কাজের অনুপস্থিতি জন্য যে হ্রাস করা হয়, বা অগ্রিম ঋণ যদি কাউকে দেওয়া হয়ে থাকে সেটার পুনরুদ্ধারের জন্য যদি কোনো হ্রাস হয়, আয়কর, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, এটা সাধারণত প্রত্যেকটি মানুষের মজুরি বা বেতন থেকে এই আয়করের ব্যাপারটা কিন্তু কর্তন করা হয়, যেটার মধ্যে পেশাদার কর রয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে প্রফেশনাল ট্যাক্স বলি থাকি। এটা যে কোনো অন্য রকমের ট্যাক্স হয়, সাধারণত সেটা ইনকাম ট্যাক্সই বোঝায়। এই সমস্ত দিকগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে মজুরি হ্রাসের আইনের উদ্দেশ্য তাহলে কি? শোষণ এবং স্বেচ্ছাচারী বেতন হ্রাস থেকে কর্মীদের রক্ষা করা, বেতনের হ্রাস যুক্তিসঙ্গত, ন্যায্য এবং স্বচ্ছ কিনা সেটা নিশ্চিত করা। স্বচ্ছতাও একটা খুব প্রয়োজন, কত টাকা কাটছি, কেন কাটছি, এই কর্তনটি কিসের জন্য হচ্ছে, এবং সেটা আইনের কোন খাতায় যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু নিশ্চিত করে এই আইনটি। শিল্প শান্তি ও ন্যায্যতা বজায় রাখা। শিল্প শান্তি, যেহেতু আমি একটু আগেই বললাম যে আমাদের পুরো এই শ্রম আইনের কেন্দ্রবিন্দু কিন্তু শিল্প শান্তি। মজুরি প্রদান আইন বা পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936 প্রাথমিকভাবে এই বিষয়টি তত্ত্বাবধান করে। কোড অন ওয়েজেস নোটিফাই না হওয়া পর্যন্ত আমরা এই আইনটিকে কিন্তু প্রয়োগ করে চলেছি। এবার ধারা 18-তে উল্লিখিত আছে কিছু বিষয়, যে বিষয়গুলি ছাড়া কর্তন কিন্তু বেআইনি হয়ে যাবে। কোনো শ্রমিকের মজুরি থেকে এই নিম্নলিখিত যে এখানে 15টা দেওয়া রয়েছে, এরকম এই 15টি লিখিত কর্তন ছাড়া একজন নিয়োগকর্তা তার শ্রমিকের থেকে কিন্তু কোনো এক্সট্রা, এর বাইরে, এর ঊর্ধ্বে গিয়ে আর কোনো কর্তন কিন্তু করতে পারে না। তাহলে আমরা যেহেতু এই আইনটিকে নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে বিষয়টা এটাও দেখে নেব যে এই 15টি কি কি এরকম গ্রাউন্ডস, কি কি এরকম জায়গা যেখানে কর্তন, আইন বলছে যে কর্তনগুলো হতে পারে, স্বাভাবিক সেটা। তাহলে 15টি এমন কর্তন উল্লেখ করে যেগুলো এক কর্মীর মজুরি থেকে কাটা যেতে পারে। যেমন কোনো জরিমানা বা কর্মীর উপরে জারি করা জরিমানা, যেটা কর্মীর উপরে জারি করা হয়েছে, অনুপস্থিতির জন্য কর্তন, কোনো শুল্ক হতে পারে। এই বিধানটি শ্রমিকের মজুরি থেকে প্রয়োজনীয় কর্তন নিশ্চিত করে। এছাড়াও এটি লক্ষণীয় যে এই দিকটি আইনের দ্বারা প্রদত্ত সামাজিক কল্যাণ এবং শ্রমিকদের সুরক্ষাও সম্প্রসারণ করে। তাহলে কি কি সেগুলি এবার আমরা দেখে নিই। তাহলে কর্মীর ওপরে আরোপিত কোনো জরিমানা, কোনো নির্দিষ্ট কর্মীকে বা শ্রমিককে যদি কোনো জরিমানা তার উপরে জারি করা হয়ে থাকে। কাজের অনুপস্থিতির জন্য কর্তন, আমরা সকলেই জানি যে
প্রত্যেক বছরে প্রত্যেকটি শ্রমিক বা প্রত্যেকটি কর্মচারীর কিছু ন্যায়পূর্ণ, কিছু ন্যায্যতার ভিত্তিতে কিছু ছুটি তাকে দেওয়া হয়। এবার অনুপস্থিতি যদি সেই দিনগুলির ঊর্ধ্বে চলে যায়, অর্থাৎ কোনো কারণ ছাড়াই যদি সে ওই বছরে যতগুলো ছুটি হয় 18, 20, 25 যতগুলো ছুটি হয় তার থেকে বেশি যদি সে ছুটি নেয়, সে যদি কাজে অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রে তাকে কিন্তু কর্তন করা যেতে পারে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি লিভ উইদাউট পে। আর এখানে যখন জরিমানার কথা বলছি, এটা হচ্ছে ফাইন। কর্মচারীর হেফাজতে অর্পিত কোনো দ্রব্য যাতে কোনো ক্ষতি বা উপক্ষয় হয়েছে তার জন্য কর্তন। অর্থাৎ কোনো স্পেসিফিক যদি কর্মী, কোনো নির্দিষ্ট কর্মীর কাছে যদি আমি কোনো দ্রব্য, যে নিয়োগকর্তা আছে সে যদি কোনো দ্রব্য রাখে এবং সেই দ্রব্যে যদি কোনো ক্ষতি হয় বা তার কোনো উপক্ষয় হয়, সেই ক্ষেত্রে কর্তন করা যেতে পারে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, এটি তখনই প্রযোজ্য যেখানে সেই ক্ষতিটি কর্মচারীর অবহেলার ফলে হয়েছে। মানে এটা যদি কর্মচারীর অবহেলা যদি এর মধ্যে জড়িত না থাকে, যদি সাধারণভাবে ধরে রাখুন, উদাহরণ সহকারে যদি আমাকে দিতে হয় যে কোনো শ্রমিকের কাছে তার নিয়োগকর্তা কিছু জিনিস রেখেছে এবং সেই দ্রব্যগুলি বন্যার জন্য খারাপ হয়ে যায়, অথবা কোনো ভূমিকম্প আসে এবং তাতে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, এইগুলো কিন্তু বুঝতে হবে কর্মচারীর অবহেলার কারণে হয়নি, সেটা চুরিও হয়ে যেতে পারে। সেটা যদি চুরি হয়ে যায় এবং সেই চুরিটাও যদি কর্মচারীর বা শ্রমিকের যদি অবহেলার ফলে না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কর্তন করা যেতে পারে না। এবার নিয়োগকর্তা দ্বারা প্রদান করা গৃহ আবাসনের জন্য কর্তন, যেটাকে আমরা হাউস লোন বলে থাকি। নিয়োগকর্তার দ্বারা প্রদান কিছু সুযোগ সুবিধা এবং পরিষেবার জন্য কর্তন, কিছু যেমন ট্রাভেল অ্যালাওয়েন্স হতে পারে, যদি সে না দেয়, ট্রাভেল অ্যালাওয়েন্সের অর্থ যদি ধরে রাখুন কোনো গাড়ি দেওয়া হচ্ছে, কার ফেসিলিটি, তাহলে সেই কার ফেসিলিটির জন্য হয়তো কিছুটা টাকা কর্তন করা হলো, অথবা কোনো বাড়ি দেওয়া হচ্ছে, সেই বাড়ির জন্য কিছু টাকা কর্তন করা হলো। সেটা স্বাভাবিকভাবে কর্মের শর্তাবলীর উপরে কিন্তু নির্ভর করবে এবং এই জিনিসগুলো কিন্তু কর্মের শর্তাবলীতে লিখে রাখা খুব প্রয়োজনীয়। ঋণ পুনরুদ্ধার, এটাও একটা জায়গা, অর্থাৎ লোন যদি দিয়ে থাকে শ্রমিককে, সেই ক্ষেত্রে কর্তন করা সম্ভব। গৃহ নির্মাণের জন্য প্রদত্ত ঋণ যদি পুনরুদ্ধারের জন্য করতে পারে, গৃহ নির্মাণ হাউস লোনের মধ্যেই পড়ে যায়। আয়কর বা অন্য কোনো আইনগত লেভি, অর্থাৎ ট্যাক্স অর লেভি, সেই ক্ষেত্রে হতে পারে। আইনের দ্বারা গঠিত যে কোনো সামাজিক নিরাপত্তা তহবিল, সোশ্যাল সিকিউরিটি ফান্ড অথবা স্কিম, তাহলে সোশ্যাল সিকিউরিটি ফান্ড বা স্কিমকে আমরা কি কি বলতে পারি? এখানটাতে আমার পিএফ হতে পারে, ইএসআই হতে পারে, গ্র্যাচুইটি হতে পারে, এই সমস্ত যেগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম বা সোশ্যাল সিকিউরিটি ফান্ডের কথা হচ্ছে, সেইখানটাতে কিন্তু কর্তন করা যেতে পারে। সমবায় সমিতির অর্থ প্রদানের জন্য করতে পারে, যদি নিয়োগকর্তা কোনো কোঅপারেটিভ সোসাইটি বানিয়ে থাকে, তাহলে সেই মেম্বারশিপের জন্য কিন্তু কিছু অর্থ সে কর্তন করতে পারে মাসিক বেতন থেকে। 1926 সালে ট্রেড ইউনিয়নের আইনের অধীনে নিবন্ধিত যে কোনো ট্রেড ইউনিয়নের সদস্য পদেও ফি, অর্থাৎ যাকে আমরা বলি মেম্বারশিপ ফি। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, সেখানে যদি অতি অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে লিখিতভাবে কিন্তু কর্মচারীর কাছ থেকে সেই অনুমোদন তাকে নিতে হবে, নিয়োগকর্তাকে নিতে হবে, তাহলে সেই কর্তনটি করা যেতে পারে। ফলে এইগুলো আমরা দেখলাম, এরকম কিছু কিছু কর্তন যেগুলো 18 নম্বর ধারাতে এই কর্তনগুলি বলা আছে এবং এই কর্তনগুলি কিন্তু ন্যায্য, এই কর্তনগুলি কিন্তু আইনত করা যেতে পারে। ফলে আইনের পরিধির মধ্যে এই কর্তনের বাইরে যদি নিয়োগকর্তা এর থেকে এক্সট্রা কিছু মাইনা কেটে নেয়, কি কারণে, কিভাবে, কেন, সেই জিনিসগুলো কিন্তু তাহলে সে আইনের কাছে জবাবদিহি তাকে করতে হবে। এরপর ধারা 19 এটা স্পষ্ট করে দেয় যে যথাযথ সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষ পূর্বানুমোদন ছাড়া কোনো কর্মচারীর উপরে কোনো জরিমানা আরোপ করতে পারে না। হঠাৎ করে নিয়োগকর্তার মনে হলো যে কিছু জরিমানা দিয়ে দেবে বিনা কারণে, সেটা কিন্তু হতে পারে না। ফলে জরিমানা দেওয়ার জন্য কিন্তু কিছু নির্ধারিত
প্রসিডিওর আছে এবং সেগুলো ছাড়া ফাইন দেওয়া যেতে পারে না। আচ্ছা, এবার আমরা দেখব বোনাস কি জিনিস এবং বোনাসের অর্থ ও গুরুত্ব কি। বোনাসের অর্থ কি? বোনাস বলতে কর্মীদের নিয়মিত মজুরি বা বেতনের অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করাকে বোঝায়। 1965 সালে বোনাস প্রদানের আইনের অধীনে বোনাস হলো কর্মচারীদের একটি আইনগত অধিকার। প্রতিষ্ঠানের লাভে অবদানের জন্য একজন নিয়োগকর্তা তার কর্মীকে যে আর্থিক পুরস্কার দেন সেই পুরস্কারকে বোনাস বলা হয়। এটিকে বলা যেতে পারে ভালো পারফরমেন্স অর্থাৎ শ্রমিক যখন তার কর্মক্ষেত্রে খুব ভালো করে কাজ করছে, মন দিয়ে কাজ করছে, এফিশিয়েন্টলি কাজ করছে এবং সেই পরিপ্রেক্ষিতে যখন একটি লাভ পাচ্ছে নিয়োগকর্তা, সারা বছরে একটা প্রফিট সে বানাতে পারছে, সেই ক্ষেত্রে এই তাকে পুরস্কার হিসেবে বা তার পারফরমেন্স যেহেতু খুব ভালো সেই কারণে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। কোম্পানির লাভের ভাগ অথবা প্রশংসার এটাকে বলা যেতে পারে একটি প্রশংসারও অঙ্গভঙ্গি। অর্থাৎ শ্রমিক যে সারা বছর আমার জন্য কাজ করলো, শ্রমিক যে তার সময় দিল, শ্রমিক তার বুদ্ধি বা তার স্কিল যেটাকে আমরা বলি সেগুলো দিয়ে যখন আমার জন্য কাজ করছে, সারা বছর কাজ করছে এবং সেই কাজের প্রতিফলন হিসেবে যখন আমি এতটা মুনাফা পাচ্ছি, লাভ তৈরি হচ্ছে আমার সংস্থানের ক্ষেত্রে, সেইখানে আমাকে সেটা ভাগ করে নিতে হবে। সেই প্রফিটটা আমাকে সেই শ্রমিকদের সাথে ভাগ করে নিতে হবে এবং সেই যে প্রফিট শেয়ারিং এর ব্যাপারটা সেটাকে আমরা বোনাস বলি। ভারতীয় শ্রম আইনের অধীনে বোনাসের উদ্দেশ্য হলো শ্রমিকরা যে প্রতিষ্ঠানে কাজ করে তার সমৃদ্ধিতে তাদের অংশ নিশ্চিত করা। এই বোনাসটি সাধারণত দেওয়া হয় যখন প্রতিষ্ঠানটি বার্ষিক মুনাফা লাভ করে। মনে রাখতে হবে মুনাফাটা বা লাভটা কিন্তু বার্ষিক হতে হবে, ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে দেখছি আমরা। এটি অতীতের কর্মক্ষমতার জন্য একটি পুরস্কার এবং ভবিষ্যতের উৎপাদনশীলতা খুব প্রয়োজন। অতীতে যে কর্মী ভালো করে কাজ করেছে, শ্রমিক ভালো করে কাজ করেছে, তার জন্য যদি আমরা এটাকে পুরস্কার বলে থাকি, তাহলে ভবিষ্যতেও যাতে সে ভালো করে কাজ করে, তাহলে সে এফিশিয়েন্টলি কাজ করে, মন দিয়ে কাজ করে, বেশি করে কাজ করে, সেই উৎপাদনশীলতার জন্য কিন্তু তাকে একটা প্রেরণা দেওয়া হচ্ছে। এটি শিল্প শান্তি বজায় রাখে। শিল্প শান্তির কথাটা বারবার ঘুরে আসছে, যেহেতু পুরো শ্রম আইনের কেন্দ্রবিন্দুই হচ্ছে শিল্প শান্তি, এবং কর্মীদের মধ্যে নিরাপত্তা ও সদিচ্ছার একটা অনুভূতি বৃদ্ধি করে। বোনাস কোম্পানির লাভ বা উৎপাদনশীলতার ওপর ভিত্তি করে গণনা করা হয়। মজুরি সংক্রান্ত কোড 2019 অধ্যায় 4, যেখানে ধারা 26 থেকে 29-এ বোনাস সম্পর্কিত বিধানগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখি 26 নম্বর ধারাতে কি আছে। 26 নম্বর ধারা বলছে বোনাসের যোগ্যতা কোন শ্রমিকের কোন ক্ষেত্রে হবে বা কোন ক্ষেত্রে হবে না। তাহলে যোগ্যতা নির্ধারণ করার ক্ষেত্রে বলছে যে কোন শ্রমিক যদি 1 বছরে অর্থাৎ 365 দিনে যদি অন্তত পক্ষে 30 দিন কাজ করে থাকে, 365 দিনের মধ্যে 30 দিন যদি কোনো কর্মী কাজ করে থাকে, অর্থাৎ যদি 1 মাস অন্তত পক্ষে কাজ করে থাকে, সেই ক্ষেত্রে তাকে বোনাস দেওয়া যেতে পারে। যোগ্যতার জন্য মজুরির সীমা সংশ্লিষ্ট সরকার কর্তৃক অবহিত করা হয়। বোনাস গণনা করা হয় কর্মচারীর অর্জিত মজুরির 8 এবং 1/3% সেটা হচ্ছে 8.33% হারে অথবা 100 টাকা, যেটা বেশি হবে। তাহলে সে যা একটি শ্রমিক যত মজুরি পাচ্ছেন তার হয় আমি 8.33% দেখব অথবা 100 টাকা দেখব, যেটা বেশি হবে সেটাই আমি তাকে বোনাস হিসেবে দেব। অর্থাৎ 100 টাকার কম আমি কাউকে বোনাস হিসেবে দিতে পারি না। ধারা 27 বলছে কিছু ক্ষেত্রে বোনাসের আনুপাতিক হ্রাস। যেখানে কর্মচারী সারা বছর কাজ করেনি, সেখানে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে বোনাসের আনুপাতিক হ্রাস করা যেতে পারে। 28 নম্বর ধারা বলছে কর্মদিবসের সংখ্যা আমরা কি করে গণনা করব। এই যে এইখানে আমরা দেখলাম অন্ততপক্ষে 30 দিন কাজ করতে হবে, তাহলে আমরা দেখব যে এই কর্মদিবসের সংখ্যা, এই 30 দিনটা কি করে আসতে পারে বা কি কি এটার মধ্যে ধরা হবে।
কর্মদিবসের সংখ্যা গণনা করার ক্ষেত্রে কিছু ছুটি কাজের দিন হিসেবে মেনে নেওয়া যেতে পারে। যেমন ধরুন যে কোনো ব্যক্তি একটি কারখানাতে ধরুন 10 বছর ধরে, গত 10 বছর ধরে কাজ করছেন, কিন্তু এই বছরে যে কোনো কারণেই হতে পারে, এই নিম্নলিখিত কারণগুলো আমরা দেখবো, যে কোনো কারণে সে হয়তো 30 দিনের কম কাজ করেছে, তাহলে কি সেই ক্ষেত্রে সেই ব্যক্তি, সেই শ্রমিক, সে কি বোনাস পাবেন? তাহলে সেইটা গণনা করার জন্য বুঝতে হবে যে এই নিম্নলিখিত যেই দিনগুলিতে সে কাজ করেনি সেটা যদি ন্যায্য হয়, সেটা যদি এই ধারা 28-এর মধ্যে রয়ে থাকে, তাহলে কিন্তু ওই 30 দিন গণনা করার ক্ষেত্রে ওই দিনগুলিতে যখন উনি কাজ করেননি নিম্নলিখিত কারণগুলোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তাকে বোনাস দেওয়া যেতে পারে। তাহলে সেগুলো কি? যে দিনগুলিতে সে ছাঁটাই হয়েছিল, লেড অফ। লে অফের যে ধারণাটি, সেটা আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড পড়বো তখন আমরা আরো বেশি বিস্তারিতভাবে আলোচনা করব। লে অফের এই মুহূর্তে বোঝানোর জন্য বলে দিই যে কিছু সময় নিয়োগকর্তা হয়তো কাজ দিতে পারছেন না, এবং কাজ না দিতে পারার জন্য, নিয়োগকর্তার দিক থেকে কাজ না দিতে পারার জন্য, যদি কোনো শ্রমিক একদিন, একাধিক দিন, 1 মাস বা বেশি সময় অবধি যদি সে কাজ না করে, তাহলে সেটাকে আমরা লে অফ বলি। একটু টেকনিক্যাল ব্যাপার এটার মধ্যে রয়েছে, সেটা আমরা যখন এর সংজ্ঞা পড়বো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোডে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। কর্মী যেই দিনগুলিতে ছুটিতে ছিল, ছুটি অর্থাৎ স্যাংশনড লিভের কথা আমি বলছি, যেমন বললাম প্রত্যেক বছরই এরকম হয় যে প্রত্যেকটি কর্মীরই কিছু দিন থাকে মাপা, সেটা 20, 22, 30 যে কোনো দিন হতে পারে, ওই দিনগুলিতে কিন্তু সে ছুটি নিতে পারে। সেই ছুটিগুলোতে তার ন্যায্য ছুটি, সেই দিনগুলিতে সে যদি ছুটিতে থাকে সেই দিনগুলিও কিন্তু এই যে 30 দিনের ক্ষেত্রে যখন গণনা করা হচ্ছে বোনাস সে কতটা পাবে তার মধ্যে এটা আমরা ধরে নেব। কর্মী যে দিনগুলিতে কাজে আসতে পারেনি কর্মস্থানে সৃষ্টি হওয়া দুর্ঘটনার জন্য, যাতে সে সাময়িকভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা খুব খুব প্রয়োজনীয় একটা জায়গা। কর্মস্থানে সৃষ্টি হওয়া দুর্ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্ট ইন ওয়ার্কপ্লেস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সেই জন্য সে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, অর্থাৎ সে টেম্পোরারি ডিসলোকেশনের জন্য সে কাজ করতে, টেম্পোরারি কোনো কারণের জন্য সে কাজ করতে পারেনি। এবার এই যে আমরা এখানে বলছি যে সাময়িকের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি সে সবসময়ের জন্যই কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, এরকম অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে যার কারণে সে হয়তো কাজে আসতে পারলো না, বা তার ওই কন্ডিশনটা নিয়ে যে সেই ব্যক্তি আরো আগে সে কাজ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা সমসাময়িক হবে না, সেটা কিন্তু টেম্পোরারি হবে না, সেটা পার্মানেন্ট হবে। এই বিষয়টা নিয়েও আমরা যখন সেফটি কোড নিয়ে আমরা যখন আলোচনা করব, এই জায়গাটা আমরা আরো গভীরভাবে আমরা দেখব। কিন্তু এই মুহূর্তে জানার জন্য বলি যে যদি কোনো কর্মক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনার কারণে কোনো শ্রমিক কিছুদিনের জন্য কাজ করতে পারছে না, তাকে বেড রেস্ট দেওয়া হয়েছে, সে হসপিটালাইজড ছিল, এবং তারপরে সে যখন ঠিক হয়েছে সে আবার ফিরে এসছে এবং কারখানায় সে কাজ করছে, ওই যে ওই দিনগুলি যেই সময়টাতে অ্যাক্সিডেন্টের কারণে তাকে সে কাজ করতে পারেননি, বোনাস যখন দেখা হবে, বোনাসের সে উপযোগী কিনা সেটা দেখা হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই দিনগুলিকেও মানা হবে। কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে, এই যে অ্যাক্সিডেন্টের কথা আমরা বলছি, এটা কিন্তু কর্মস্থানেই হতে হবে। ওয়ার্ক প্লেসের বাইরে, বাড়িতে যদি কোনো দুর্ঘটনার কারণে কোনো কর্মী কাজ না করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বোনাসের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সেই দিনগুলিকে মেনে নেব না। একমাত্র সেই দিনগুলিকেই মানবো যেগুলো কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনার কারণে সেই ব্যক্তি কাজে আসতে পারেনি। বাইরে যদি কিছু হয়ে থাকে তাহলে সেটার জন্য নিয়োগকর্তা কিন্তু বোনাস দিতে বাধ্য নয়। অথবা কোনো মহিলা কর্মী যদি মাতৃত্বকালীন ছুটি অর্থাৎ যেটাকে ম্যাটারনিটি লিভ বলে, সেটা যদি তিনি নিয়ে থাকেন। এবারে আমরা দেখব ধারা 29, বোনাসের জন্য অযোগ্যতা। এটাও একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কর্মীরা নিম্নলিখিত বিষয়গুলিতে জড়িয়ে থাকে তারা বোনাস পাওয়ার অযোগ্য। সেগুলো কি কি? জালিয়াতি, দাঙ্গামূলক বা হিংসাত্মক আচরণ, চুরি বা নাশকতার মধ্যে যদি সে জড়িয়ে থাকে, এই 3টে জায়গার মধ্যে যদি সে থাকে বা এই 3টে কোনো কাজের মধ্যে যদি তাকে জড়িত পাওয়া যায়, তাহলে কিন্তু নিয়োগকর্তা এটা বলতে পারেন যে সে যতদিনই কাজ করে থাকে, বছরে যদি 365 দিনের মধ্যে তিনি যদি ধরে রাখুন 280 দিন বা 200 দিন বা 30 দিনের বেশি যতদিনই সে কাজ করে থাকে,
তা সত্ত্বেও কিন্তু তাকে বোনাস দেওয়া থেকে বঞ্চিত করা যেতে পারে, এবং এটা আইনত ন্যায্যভাবেই করা হবে। এবার আমরা দেখব বোনাসের গুরুত্ব। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমরা তাহলে এবার দেখব যে বোনাস দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, তার জন্য যোগ্যতা কি, অযোগ্যতা কি, সেগুলো তো আমরা দেখলাম। তাহলে এবার আমরা দেখব এই যে বোনাস দেওয়া হচ্ছে তার গুরুত্বটা কি। তাহলে 2019 সালে মজুরি কোডের অধীনে বোনাসের গুরুত্ব ভারত জুড়ে অর্থনৈতিক ন্যায় বিচার, যেটাকে বলা হয় ইকোনমিক জাস্টিস, কর্মচারী প্রেরণা এবং মানসম্মত শ্রম কল্যাণের প্রচারে একটি বড় ভূমিকা পালন করে। স্বাভাবিকভাবেই আমরা এটা বুঝতে পারছি যে যখন কোনো ব্যক্তি, যখন কোনো শ্রমিক বা কোনো কর্মচারী যখন সে কাজ করছে, তার শ্রম দিচ্ছে, মাইনা তো সে পাবে, মজুরি তো সেটা তার ন্যায্য, কিন্তু সেটা ছাড়া যখন সে আরো বেশি মনোযোগ দিয়ে কাজ করছে, সে যখন আরো এফিশিয়েন্টলি কাজ করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে যে লাভটা সে তার কোম্পানি পাচ্ছে বা যে প্রফিটটা তার নিয়োগকর্তারা যেটা পাচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা প্রেরণার জন্য এবং শিল্প শান্তির জন্য। যে আমার যেহেতু এই কাজটার মধ্যে আমার অর্থাৎ শ্রমিকের যেহেতু এই কাজটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, সেই অবদানটিকে আমি কিন্তু মানছি, সেটিকে আমি অ্যাকনলেজ করছি, এবং সেটিকে মেনে সেই অবদানটিকে আমি বুঝে তাকে আমি সেই জায়গা থেকে তাকে আমি একটা বোনাস প্রদান করছি। ফলে সেই ক্ষেত্রে অর্থনৈতিক ন্যায় বিচারটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভাবনা এবং কর্মচারীর অতি অবশ্যই প্রেরণা। আমি যদি জানি যে আমি যতই ভালো কাজ করি, এতটুকু মজুরি যতটুকু আমার প্রাপ্য, যতটুকু আমার কর্মশর্তাবলীতে দেওয়া হয়েছে, তার থেকে বেশি আমি কোনো টাকাই উপার্জন করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে সেই শ্রমিক কিন্তু খুব একটা বেশি এফিশিয়েন্টলি কাজ করবে না। এই একটা অনুপ্রেরণা যেটা সেই শ্রমিকের মধ্যে জাগানো যেতে পারে, সেটা কিন্তু বোনাসের দ্বারা খুব ভালো করে সম্ভব। এবং এইটাই একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে এই যে পুরো ওয়েজ কোড, অর্থাৎ এই মজুরি দেওয়ার যে নিয়ম আইনাবলী যেগুলো বানানো হয়েছে, তার মধ্যে এই বোনাসের জায়গাটাকেও আমরা কিন্তু গুরুত্বপূর্ণভাবে রেখেছি এবং একটা আলাদা করে আইনই বানানো হয়েছে যেটা শুধু বোনাস সম্পর্কিত ব্যাপারগুলো দেখায়। এবং 2019-এ যখন মজুরি কোডগুলোকে, মজুরি সম্পর্কিত যেই আইনগুলি রয়েছে সেগুলোকে যখন আমরা একীভূত করলাম, এই বোনাস যেহেতু মজুরির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমরা কিন্তু সেইটাকেও এই ওয়েজ কোডের অন্তর্ভুক্ত করেছি। এছাড়া বোনাস কর্মচারীর অবদানকে স্বীকৃতি দেয়, মজুরি বৈষম্য কমাতেও সাহায্য করে। বোনাস যোগ্য কর্মীদের আইনি অধিকার, একটি বিবেচনামূলক সুবিধে নয়। এই জায়গাটাও কিন্তু একটা বোঝার খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি যখন একটা আলাদা আইন তৈরি করেছি এবং সেই আইন নির্মাণ করার পেছনে আমার কারণ হচ্ছে, আমার ভাবনা চিন্তা হচ্ছে যে আমি যেই মজুরিতে একজন শ্রমিককে আমি রেখেছি, সেই মজুরির বাইরে যখন সেই শ্রমিক আমার জন্য ভালোভাবে কাজ করছে এবং তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যাতে সে আরো মন দিয়ে কাজ করে, আমি যখন তাকে এই অতিরিক্ত টাকাটি দিচ্ছি বোনাস হিসেবে, এইটা কিন্তু সেই কর্মীকে আমি ভালোবেসে দিচ্ছি, আমি আমার অর্থ নিয়োগকর্তা বিশাল উদারতার পরিচয় দিচ্ছে, সেটা কিন্তু নয়। আইন যখন এই বোনাসের সম্পর্কিত এই জায়গাটিকে সিস্টেমেটাইজ করেছে, এই একটা আইনের দ্বারা যখন এটাকে নিয়ে এসেছে, আমাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু নৈতিক একটা ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, থাকছে না। এটা নৈতিক নয়, এটা কোনো নৈতিক দায়িত্বও নয়, এটা কোনো সামাজিক দায়িত্বও নয়। যেই মুহূর্তে এই আইনটি বানানো হলো, সেই মুহূর্তে কিন্তু বুঝতে হবে এই বোনাসের ব্যাপারটা কিন্তু একটা ন্যায্য অধিকারে পরিণত হচ্ছে। তাহলে বোনাস আমরা যখন ভাবছি, আমরা যখন এই ধারণাটি নিয়ে আলোচনা করছি, আমাদের বুঝতে হবে বা মাথার ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের এটা রাখতে হবে যে এই যে বোনাসের ধারণাটি, এটা কিন্তু নিয়োগকর্তার দিক থেকে আমরা আলোচনা করব না। বোনাসের যে ধারণাটি, সেটা কিন্তু কেন্দ্রবিন্দু শ্রমিকের ওপরে। তাহলে শ্রমিক যখন ভালো করে কাজ করছে, তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অতি অবশ্যই এই বোনাসটি দেওয়া হচ্ছে, কিন্তু এই বোনাসটি দেওয়ার পেছনে কারণ কিন্তু নিয়োগকর্তাদের উদারতা নয়।
এটার পেছনে কারণ কিন্তু এটাও নয় যে কিছু নৈতিক দায়িত্ব পূরণ করছে নিয়োগকর্তারা। এইটা কিন্তু একটা আইনত অধিকার। আমি যখন কোনো কাজ করছি, আমি যখন আমার শ্রম দিচ্ছি এবং সেই শ্রমের দ্বারা যখন একটা ভালো কিছু প্রতিফলিত হচ্ছে, একটা ভালো প্রফিট যখন পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু আমার ন্যায্য অধিকার। এবং এই অধিকারটাকেই কিন্তু এই বোনাসের যে আইনটি রয়েছে, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট, এবং এখন এই ওয়েজ কোড, এই আইনগুলি কিন্তু এই অধিকারটিকেই কিন্তু এই অধিকারের ধারণাটিকেই কিন্তু আইনত একটা মান মর্যাদা দিচ্ছে। ফলে বোনাস যে কর্মীর আইনত অধিকার, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এইটা কোনো বিবেচনামূলক সুবিধে বলা যেতে পারে না, বা এটা নৈতিক কোনো দায়িত্ব নিয়োগকর্তার উপরে, সেটাও কিন্তু বলা যেতে পারে না। আইনটি নিয়োগকর্তাদের দ্বারা শোষণ বা স্বেচ্ছাচারী বোনাসের অস্বীকার, তাহলে এই যখন আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, আমরা যখনই এই ওয়েজ অথবা মজুরির কথা বলছি, এই শোষণের একটা ব্যাপার কিন্তু বারবার আসছে। এই শোষণের ধারণাটি অতিনিহিত আছে এই পুরো আলোচনাটার মধ্যে, এবং বলা যেতে পারে যে ঐতিহাসিকভাবে এই যে শ্রম আইনগুলি ডেভেলপ হয়েছে, সেটার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই শোষণ। যেহেতু শত বছর ধরে শ্রমিকদেরকে শোষণ করা হয়েছে, এবং সেটা বহুদিন থেকে, শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতেই বলা যেতে পারে। এই বিষয়েও আমরা আলোচনা করব যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোডটিকে আমরা ডিটেলসে দেখব, সেই সময়ও আমরা দেখব কিন্তু এই যে এই শোষণের ব্যাপারটা, যে শ্রমিকদেরকে শোষণ করা হচ্ছে, তারা যে নির্যাতিত, তারা যে পীড়িত, এই জায়গাটাও কিন্তু বারবার উঠে আসছে। এবং এই বোনাস না দেওয়া বা বোনাস অস্বীকার করার পেছনে এই শোষণেরও কিন্তু একটা ধারণা রয়েছে। সেটা কিভাবে রয়েছে? এই যে যেহেতু এই নিয়োগকর্তা এবং শ্রমিকের যে সোশিও ইকোনমিক, সামাজিক এবং অর্থনৈতিক কন্ডিশনটা, স্টেটাসটা আলাদা আলাদা। স্বাভাবিকভাবেই যে নিয়োগকর্তা হচ্ছেন তার কিন্তু সামাজিক কন্ডিশন এবং অর্থনৈতিক কন্ডিশন দুটোই কিন্তু অনেক বেশি ঊর্ধ্বে রয়েছে একটি শ্রমিকের তুলনায়। ফলে সে যখন সেই কন্ডিশনটাকে রেখে, সে যখন আরো 10টা শ্রমিক বা যতগুলো শ্রমিক হোক তাকে যখন নিয়োগ করছে, এবং করে যখন সেই অর্থ যতটা তার কাছে আছে, সে আর্থিকভাবে সে আরো বেশি লাভবান হয়ে উঠছে, তার কাছে কিন্তু টাকার অঙ্কটা বেড়েই চলেছে। এবং পুরো টাকার অঙ্কটা যেটা বাড়ছে, সেইটা যে সম্পূর্ণভাবে একমাত্র এই নিয়োগকর্তাই নিয়ে নেবে, হরণ করে নেবে, সেইটাও কিন্তু হতে পারে না। এবং এই যে এই বৈষম্য যেটা অলরেডি রয়েছে আমাদের সমাজে, সেই বৈষম্যটা যাতে কম হয়, সেই জন্যই বোনাসের কনসেপ্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ওয়েজের মধ্যে, মজুরির মধ্যে এই কনসেপ্টটা আনার ধারণা যেটা রয়েছে, সেটাও কিন্তু এই ডিভিশন অফ প্রফিট ইন দ্য সোসাইটি আমরা যাকে বলি, সেটা খুব গুরুত্বপূর্ণ। বোনাস সরকারি অর্থনৈতিক নীতি ও লক্ষ্য অর্জন করতেও সাহায্য করে। সরকারি নীতি বলতে আমরা কি বুঝি? এই যে উন্নয়নের কথা আমরা বলছি, ভারতবর্ষ যে একটা ওয়েলফেয়ার স্টেট, ওই জায়গা থেকে এই যে এই নীতিগুলি আমরা বানাই, যেখানে আমরা বলি যে ভারত অগ্রসর হবে, প্রতিটি সমাজ অগ্রসর হবে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য আমরা নীতি তৈরি করছি যাতে তারা ভালো, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়তে পারে, তাদের আর্থিক এবং সামাজিক যে পরিবেশ আছে সেটি উন্নত হতে পারে। সেই জায়গাগুলো থেকেও কিন্তু এই বোনাসের কনসেপ্টটা, বোনাসের ধারণাটিকে আমরা বলতে পারি খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসছি আমরা শেষের দিকটাতে, যেখানে আমি বলবো উপসংহার, যেখানে আমরা দেখব যে 2019 সালের মজুরি সংক্রান্ত আইন ভারতের অভ্যন্তরে শ্রম অধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সুরক্ষা করার লক্ষ্য, শ্রম অধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সুরক্ষিত করার লক্ষ্যকে একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ বলা যেতে পারে। এই আইন মজুরি বিলম্ব এবং অননুমোদিত মজুরি কর্তন, মজুরি বিলম্ব অর্থাৎ ওই যে আমরা যে সময়গুলো দেখলাম যে সাপ্তাহিক হলে বা দৈনিক হলে বা মাসিক হলে কোন দিনের মধ্যে নিয়োগকর্তাকে মজুরিটি দিয়ে দিতে হবে সেটি, এবং অননুমোদিত
মজুরি কর্তন, যেটাকে আমরা ডিডাকশন হিসেবে দেখলাম, তার ফলে শ্রমিকদের সম্মুখীন হওয়া মুশকিলগুলিকে মোকাবেলা করায়। যেহেতু আবার বলে রাখি, যেহেতু এই নিয়োগকর্তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিক উভয়ভাবেই বেশি পাওয়ারফুল, বেশি ভালো জায়গায় রয়েছে, তাদের পক্ষে কিন্তু এই কর্তন করে শ্রমিকদের যেই মুশকিলগুলোর সম্মুখীন হতে হয় সেগুলো থেকে তাদেরকে বাঁচানো যায়। এই আইনের প্রাথমিক লক্ষ্য হলো কর্মীদের সময়মতো পারিশ্রমিক নিশ্চিত করা, যেটা আমরা পেমেন্ট অফ ওয়েজেসে দেখলাম, যার ফলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পায়। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা পেমেন্ট অফ ওয়েজেস এর মধ্যে পেলাম। তাছাড়া 2019 সালের মজুরি কোডের অধীনে বোনাস কেবল একটি আর্থিক সুবিধে নয়, এই বিষয়টা নিয়ে আগেও আলোচনা করলাম, আমি আর দ্বিতীয়বার এটা করছি না, কিন্তু উপসংহারে এটা বলা খুব প্রয়োজন। এটি শ্রম ন্যায় বিচারের একটি বিধিবদ্ধ প্রকাশ। এর লক্ষ্য হলো কর্মীদের কল্যাণ উন্নত করা, সমৃদ্ধির ন্যায্য বন্টন নিশ্চিত করা এবং ভারত জুড়ে নিয়োগকর্তাদের মধ্যে অভিন্নভাবে সম্মতি সহজতা আনা, এটা খুব প্রয়োজন। আগেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে নিয়োগকর্তারা সারা দেশ জুড়ে নিয়োগকর্তাদের সবার যে একই রকম মনোভাব হবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু নিয়োগকর্তা হয়তো খুব উদার মনের হতে পারে, কিছু নিয়োগকর্তা নাও হতে পারে। তো এই যখন আমি আইনের পরিধির মধ্যে যখন এই ব্যবস্থাগুলিকে, এই ধারণাগুলিকে নিয়ে আসছি, তখন কিন্তু আর মনোভাব এবং নৈতিকতা সম্পর্কিত ব্যাপারগুলো শুধুমাত্র থাকছে না। আইনের অধীনে যখন একজন নিয়োগকর্তাকে কিছু জিনিস দিতে হবে এবং সেটা দেওয়ার জন্য সেটা যখন অধিকার হিসেবে প্রতিফলিত হচ্ছে একটি শ্রমিকের, সেই ক্ষেত্রে কিন্তু নিয়োগকর্তা সেটা দিতে বাধ্য। এবার সেটা নৈতিকতার সম্পর্কিত হোক, বা সেটা উদারতা সম্পর্কিত হোক, বা সেটা নাই বা হোক, সেটা যদি জোর করেও হয়, তবু কিন্তু এই সমৃদ্ধিটা ন্যায্য বন্টন হিসেবে তাকে দেখতে হবে, এবং এটা আইনত একটি শ্রমিকের কিন্তু অধিকার। এবং নিয়োগকর্তাদের মধ্যে অভিন্ন সম্মতি সহজতা আনে। যখন আমি আইন তৈরি করে দিচ্ছি, প্রতিটি নিয়োগকর্তাকেই তখন এই জিনিসগুলো মেনে চলতে হবে, এবং যদি তিনি মেনে না চলেন তাহলে কিন্তু আইনত তাকে জবাবদিহিও করতে হবে। 2019 সালের মজুরি সংক্রান্ত আইনটি একটি সামাজিক কল্যাণ সম্মত আইনি কাঠামো হিসেবে কাজ করে, যার ফলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় এবং নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে একটি নিরাপদ এবং সুস্থ কর্ম সম্পর্ক গড়ে ওঠে। নিরাপদ অতি অবশ্যই, যেখানে আমি সেফটি দেখতে পাচ্ছি, এবং সুস্থ অর্থাৎ আবার ফিরে যাব সেই কেন্দ্রবিন্দুতে, যেটা হচ্ছে শিল্প শান্তি, সেইটা গড়ে ওঠে। এর সাথে আমি আমার চতুর্থ লেকচারও শেষ করছি। অনেক ধন্যবাদ। Hello and welcome to this piece of literary snippet. Perhaps the most popular literary genre after novel is the short story. Sharp, compact narratives whose charm lies not only in what is said but also in what remains unsaid. Today I'll be reading one of the shortest instances of a short story that I have ever encountered, and indeed the very charm of this particular story that I'm going to read out today lies in the way it abruptly ends. It is an ancient tale from Mesopotamia which has been retold by several authors, among whom the name of Somerset Maugham stands out. The adaptation that I'll be reading out is perhaps the closest to the one that Maugham wrote. The story is titled, in all of its adaptations almost, as Appointment in Samara. Here is the story. A merchant in Baghdad once sent one of his servants to the market. The servant was supposed to buy provisions for the merchant, but when he returned, he came back empty-handed. Indeed, the servant had all gone white, and
Trembling with fear, he told his master that he had met death in the marketplace. When I entered the market, the servant said to his master, I was jostled by a woman, and when I turned to look at her, I saw that she was death. I am very scared, master, because death looked at me with a threatening gesture. Can you please lend me your horse so that I can fly away from Baghdad to the town of Samarra and thereby escape death? The master, being a good man, gave his servant his best horse and saw him gallop off to Samarra to escape death. Then the master himself went to the marketplace and confronted death. Why did you make a threatening gesture to my servant? Asked the master to death. And death replied, it was not a threatening gesture. Rather, it was a start of surprise. I was astonished to see your servant here today, because this evening I have an appointment with him in Samarra. See you in the next episode of Literary Snippet.